স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। করনীতি ঢেলে সাজানোর আহ্বান এমটবের। আইসিটি খাতে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করল প্রাইম ব্যাংক। 56টি রেড জোনের জন্য প্রস্তুত 7,000 ই কমার্স কর্মী। 2022 সাল নাগাদ স্থানীয় হাইব্রিড রকেট উৎক্ষেপণ করবে অস্ট্রেলিয়া। ভারতের পর ব্রাজিলে হোয়াটসঅ্যাপের ডিজিটাল পেমেন্ট সেবা। ডিপফেক ভিডিও শনাক্তে 65% সক্ষম ফেসবুক এবং ওয়াবের নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র। যাচ্ছি বিস্তারিত খবরে। ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে বাণিজ্যিক কার্যক্রম প্রসারে শিগগিরই একটি ভার্চুয়াল ইউনিভার্সিটি চালু করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভার্চুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন নামের এই অনলাইন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের আইবিএ এর সার্টিফিকেট কোর্স চালু করা হবে। থাকবে কাটিং এজ টেকনোলজির উপর পেশাদার নানা কোর্স। মঙ্গলবার সকালে ভার্চুয়াল মাধ্যমে SMP 4.0 গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। নিউ নর্মাল পরিস্থিতিতে কর্মী ঝরে পড়া কমিয়ে ব্যবসায় সম্প্রসারণের বিভিন্ন মডিউল নিয়ে 4টি ব্যাচে 3 মাসের এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিচ্ছে 228 জন মিড ম্যানেজমেন্টে কর্মরত পেশাজীবী। আইসিটি বিভাগের LICT প্রকল্পের অধীনে 14তম থেকে 17তম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মসূচিতে সপ্তাহে 3 থেকে 4 দিন অনলাইনে ক্লাস হবে। 12টি সেশনে অনুষ্ঠিত হবে 80টি ক্লাস। প্রতিদিনই পরীক্ষা হবে, আর সনদ পেতে কমপক্ষে 70% ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দীর্ঘদিন ধরেই একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি অফ ইনোভেশন অ্যান্ড মাল্টিমিডিয়া করতে চাচ্ছিলাম, যেটা ভার্চুয়াল ইউনিভার্সিটি অফ মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন, যেটা ভূমি সংক্ষেপে। সেটা নিয়ে আমাদের আইবিএর দুজন অধ্যাপক আমাদের আইসিটি ডিভিশনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আমরা আশা করছি যে আমরা অদূর ভবিষ্যতে আমাদের আইবিএর অনেকগুলো কোর্স এবং বিভিন্ন ধরনের আইটি যে কোর্স গুলো আছে, হয়তো কিছু সার্টিফিকেট কোর্স, কিছু ডিপ্লোমা কোর্স আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে নেব, যেখানে ভার্চুয়াল ইউনিভার্সিটি অফ মাল্টিমিডিয়া ইনোভেশনে আমরা সেগুলো সংযুক্ত করতে পারবো। LICT প্রকল্পের উপদেষ্টা সামি আহমেদের সঞ্চালনায় এবং আইবিএ পরিচালক সৈয়দ ফরহাদ আনোয়ারের সভাপতিত্বে LICT প্রকল্প পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাক্য প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ এবং বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এতে বক্তব্য রাখেন। করনীতি ঢেলে সাজানোর আহ্বান এমটবের। সরকার ঘোষিত জরুরি সেবা হিসেবে মোবাইল সেবা খাতের করনীতি ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটব। মঙ্গলবার বাজেট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফরহাদ বলেন, ক্ষুদ্র ব্যবসায়ের মধ্যে পরিবহন, কৃষি, স্টার্টআপ, জরুরি সেবা, শিক্ষা, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা, স্বাস্থ্যকর্মী, আবহাওয়ার পূর্বাভাস এসব কিছুতেই এখন মোবাইলের ব্যবহার হচ্ছে। শতকরা 95%ই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। জীবন, জীবিকা, বিনোদন সবকিছুতেই ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট, কিন্তু সংসদে ঘোষিত বাজেটে এর প্রতিফলন ঘটেনি, ন্যায্যতাও বিবেচনায় আনা হয়নি। আরও বলেন, নতুন করে আরোপিত 5% কর ধার্যের পাশাপাশি ভ্যাট আপিলে জামানত 20% বাড়িয়ে 50% করা হয়েছে। তামাক শিল্পের জন্য আয়ের উপর সর্বনিম্ন কর 1% হলেও মোবাইল খাতে 2% রাখা হয়েছে। সমান 45% কর্পোরেট করভার রয়েছে মোবাইল খাতে। SM ফরহাদ আরও বলেন, নতুন কোন ট্যাক্স ইম্পোজ করার আগে সেটা বিবেচনা করা এবং ইতিমধ্যে যে সমস্ত ট্যাক্স ইম্পোজ করা আছে এবং হাই ট্যাক্সেশন হয়ে আছে, পুরো ট্যাক্স পলিসিটাকেই রিভিউ করে এই টেলিকম সেক্টরটাকে যাতে ভালোভাবে তারা সেবা দিতে পারে এবং আরো বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিজে অবদান রাখতে পারে। সংবাদ সম্মেলনে GSM ইন্টেলিজেন্স এর উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের একজন মোবাইল ব্যবহারকারীর কাছ থেকে মোবাইল অপারেটররা গড়ে 140 টাকা আয় করে জানিয়ে এমটব মহাসচিব বলেন, এটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। সংবাদ সম্মেলনে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম বলেন, এডিশনাল 5% যে এসডিটা ইম্পোজ করা হয়েছে, সেখানে সরকারের একটা ইনক্রিমেন্টাল যে রেভিনিউ আসবে সেটা প্রায় 1012 কোটি টাকা মতন। এটা আমরা কনজারভেটিভ করে ধরেছি। এটা আমি যদি একটু ফ্লেক্সিবিলি দেখি, এটা 1200 কোটি টাকা পর্যন্ত যেতে পারে।
কিন্তু এই 1012 কোটি টাকার যে ইনক্রিমেন্টাল এসডি, এটার এগেইনস্টে আমরা যেটা ক্যালকুলেশন করে দেখেছি, গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু ডিক্রিজড হবে বিকজ অফ দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কারণে, প্রায় 708 কোটি টাকা। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমাদের কিন্তু সমস্যা হচ্ছে আমাদের টেলিকম রেগুলেটর ইজ অলসো ফাইন্যান্সিয়াল রেগুলেটর, সে কিন্তু আমাদের থেকে রেভিনিউ নিচ্ছে। সো ওনাদের আবার গোলও আছে রেভিনিউ। দিস ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ, কারণ রেগুলেটর শুড বি রেগুলেটিং দ্য মার্কেট এন্ড দে শুড নট বি রেসপন্সিবল টু কালেক্ট মানি। সো এইটা কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং ওনারা আবার প্রতি বছর কিন্তু আবার দেখে কত রেভিনিউ বাড়ছে ওনাদের। সো দিস আমার মনে হয় এটা খুব কন্ট্রাডিক্টরি। সো এইখানেই কিন্তু আমরা দেখি যে ওনাদের একটা গোল দিয়ে দেওয়া হয়েছে রেভিনিউ আর্ন করা অন টপ অফ রেগুলেট করা। সো এই দুইটা কিন্তু ম্যাচ করছে না। দিস ইজ আমার মনে হয় যেটা ইটস এ বিগ ইস্যু ফর আস। গ্রামীণফোনের ডাইরেক্টর ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, তো আমরা যেটা মনে করছি যে এই যে ইনক্রিজের বিষয়টা করা হলো, এটা এই ডিজিটাইজেশন প্রসেসে একটা হয়তো অন্তরায় তৈরি করতে পারে বলে আমরা মনে করছি। তাই সবার সাথে আমরাও একমত, আমরাও বলছি যে সরকারের কাছে এটা বিবেচনা করার জন্য ওনারা যেন চিন্তা করে দেখেন যে এই এসডির বিষয়ে ওনারা ফাইনালি কি ডিসিশন নিতে পারেন। আইসিটি খাতে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করলো প্রাইম ব্যাংক। দেশের আইসিটি খাতে 50 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক। বাংলাদেশের বর্তমান অর্থবাজারে আইসিটি এমএসএমই খাত বিবেচনায় এই খাতে ঋণ দেয়া হবে। প্রদেয় ঋণে 2 মাসের সুদমুক্ত সুবিধা পাবে ঋণ গ্রহীতারা। ব্যতিক্রমী সেবা দেওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে মঙ্গলবার এই সেবাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংককে আইসিটি খাতের দুঃসময়ের বন্ধু উল্লেখ করে এই সেবাটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভার্চুয়াল এই উদ্বোধনী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরী এবং বেসিস সহসভাপতি শোয়েব আহমেদ মাসুদ। অনুষ্ঠানে মাথাপিছু মেধা সম্পদকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা কিন্তু প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করছি। আমাদের টেস্টিং থেকে শুরু করে ট্রেসিং, জোনিং, প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল একটা কম্বিনেশন আমরা করছি, যাতে আরো বেশি করে মানুষের সেবা করা যায়। আগামী 2, 4, 5, 6 মাসের মধ্যে কিংবা আগামী 2-1 বছরের মধ্যে আমাদের সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে যে একটা বিশাল সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে, সেখানে সবাই যদি আমরা একটু ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ বিজনেস সলিউশন এবং নতুন নতুন বিজনেস মডেল নিয়ে আবির্ভূত হতে পারি, এবং সরকার এবং প্রাইভেট সেক্টর, ব্যাংকিং সেক্টর সবাই যদি একসাথে কাজ করি, তাহলে কিন্তু আবার আমরা ঘুরে দাঁড়াবো এবং শুধুমাত্র দেশের চাহিদাই নয়, আমরা বিদেশেও কিন্তু রপ্তানি আয়, আমাদের যে টার্গেট যে আগামী 5 বছরে $5 বিলিয়ন, সেটাও আমরা করতে পারবো। মেধা সম্পদকে গুরুত্ব দিয়ে অন্য ব্যাংকগুলোকে প্রাইম ব্যাংকের অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি সেই ক্ষেত্রে বলবো যে আমাদের আসলে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়রদের সবচেয়ে বড় একটা বাধা ছিল যে তাদের কোলাটেরাল, অর্থাৎ তাদের এই জামানতটা দেওয়ার সেরকম কোনো সামর্থ্য ছিল না। কিন্তু আমি বলবো যে আমরা আবার অপরদিকে একটা সৌভাগ্যবান জাতি, যে আমাদের পার ক্যাপিটা ব্রেইন যে একটা রিসোর্স, এইটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি। কারণ আমাদের পার ক্যাপিটা যে পার স্কোয়ার কিলোমিটার যে আমাদের প্রায় 1100-র বেশি জনগণ নাগরিক বসবাস করে, অর্থাৎ আমাদের যে ব্রেইন, এটাই কিন্তু হচ্ছে বলা হচ্ছে যে ভবিষ্যৎ বিশ্বের সবচেয়ে সম্পদ এবং সবচেয়ে মূল্যবান সম্পদ। বেসিস ও আইসিটি ডিভিশন যৌথভাবে আইডিয়া, মডেল, অর্থ, টেকনোলজি এবং কোলাবোরেশন এই 5টি বিষয় নিয়ে কাজ করছে। এমন সময় কোভিড-19 ধাক্কা মোকাবেলায় প্রাইম ব্যাংকের এই উদ্যোগ আইসিটি খাতের জন্য দুঃসময়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে। যেহেতু সেরকম কোনো সম্পদ নাই, জমি নাই, কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো মানে ইনফ্রাস্ট্রাকচার নাই যেটা মর্টগেজ দিয়ে তারা এই লোনটা পাবে, সেই সময়ে যখন প্রাইম ব্যাংক নতুন একটা পথের দিশা আমাদেরকে দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আইসিটি খাতের উদ্যোক্তাদের অর্থায়ন সহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে আইসিটি প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সলিউশন, ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি ক্ষেত্রে অর্থায়ন সুবিধা পাবে। ডিপোজিট সুবিধা ও ই ট্রানজ্যাকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং অ্যালটিটিউড সার্ভিস পাবে।
লোনের জন্য 2 বছরের ব্যবসার অভিজ্ঞতা ও বেসিসের সুপারিশপত্রের প্রয়োজন হবে। বেসিসের সদস্যবৃন্দ যাতে ঘরে বা বাসায় বসেই লোনের আবেদন সহ যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে সেজন্য প্রাইম ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করেছে। অবশ্য আইসিটি খাতের অন্যান্য সংগঠনের ব্যবসায়ীদেরও আইসিটি বিভাগের মাধ্যমে এই ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। 56টি রেড জোনের জন্য প্রস্তুত 7,000 ই-কমার্স কর্মী। ঢাকা ও চট্টগ্রামের 56টি সহ সারা দেশের রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে 56টি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রায় 7,000 কর্মী প্রস্তুত রেখেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব। অবরুদ্ধ করা হলে সেখানকার বাসিন্দাদের ঘরে পণ্য পৌঁছে দিতে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। তিনি বলেন, জরুরি পণ্য এবং সেবা যাতে দিতে পারে প্রথমে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন নেই, এরপরে আমরা এফটিওআই এর তত্ত্বাবধানে আমরা একটা টিম গঠন করি। আমরা প্রত্যেকটা ই কমার্স কোম্পানি যারা যারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন তাদেরকে তারা যাতে সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করে যাতে মানুষের ঘরে যেতে পারেন তাদেরকে আমরা একটা স্টিকার এবং ইক্যাব থেকে একটা প্রত্যয়নপত্র প্রদান করি এবং প্রত্যেককে একটা ট্রেনিং দেওয়া হয় আলাদাভাবে যে কিভাবে তারা ঘরে ঘরে যে পৌঁছাবে। তখন আমাদের কাছ থেকে প্রায় 1200 মেম্বার কোম্পানির মধ্যে থেকে প্রায় 150 কোম্পানি যারা সারা বাংলাদেশে যাদের অপারেশন আছে এদের মধ্যে থেকে আমরা প্রায় 7,000 লোককে 7,000 স্টিকার প্রদান করি তারা সারা বাংলাদেশে এখন অপারেশন চালাচ্ছিলেন। এবং এই মুহূর্তে যে কিছু কিছু জায়গায় এখন লকডাউন হচ্ছে নতুন করে সেই জায়গাগুলোতে আমরা স্পেশাল অ্যাটেনশন নেই এবং ইনিশিয়ালি আমরা 56টা কোম্পানিকে এখন আমরা এটার আওতায় রেখেছি যারা অলরেডি অপারেশনে আছেন। আপনারা জানেন যে রাজার বাজার এবং ইন্দিরা রোডে যে একটা জায়গা লকডাউন করা হয়েছে এই জায়গাটাতে আমরা যাতে আমাদের লজিস্টিক তারা যাতে এখন কিন্তু ঘর থেকে বেরোতে পারছেন না, তাদের প্রতিদিনই নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র তাদের লাগছে। আমাদের ই কমার্স কোম্পানিগুলোকে আমরা টাইড আপ করেছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি কিভাবে তারা ওই সমস্ত এলাকাতে যাবেন নির্দিষ্ট সময়ে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত এবং ওখানে একটা সেট আপ বসানো হয়েছে এটুআই এবং ইক্যাবের তত্ত্বাবধানে। আমরা ওইখানে একটা ডিসইনফেক্টেড মেশিন বসিয়েছি যেটার মাধ্যমে যখন যাবেন তারা যাতে প্রপার ওয়েতে ডিসইনফেক্টেড হয়ে যাতে ওই এরিয়াতে ঢুকতে পারেন এবং তারা যাতে প্রপার সেফটি গাউন পরে হ্যান্ড গ্লাভস মাস্ক পরে যাতে ঢুকতে পারেন এই টোটাল বিষয়টা আমরা অপারেশনের তত্ত্বাবধানে রেখেছি। এবং আমরা যেটা করেছি আরো বেশ কিছু চ্যালেঞ্জেস আমরা ফেস করছি, এটা যেহেতু ইনিশিয়ালি এখন লকডাউন অবস্থায় হয়েছে দেখা যাচ্ছে যে অনেকের বাসায় ওষুধ লাগছে বা কারো হয়তো কোনো কিছু নষ্ট হয়ে গেছে। তা আমাদের যারা মেম্বার কোম্পানিরা আছে যেমন চাল ডাল সবজি বাজার থেকে শুরু করে এক শপের মতন বিভিন্ন রকম বড় বড় কোম্পানি যারা আছে তারা কিন্তু আমাদের সাথে টাইড আপ হয়েছে এবং তাদেরকে নিয়ে আমরা কিন্তু ওই জায়গাগুলোতে তাদের যাতে কোনো রকম ঘর থেকে বের হতে না হয় সেই ব্যবস্থাটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথভাবে পরিবহনগুলোকে স্যানিটাইজ করে অনলাইনে অর্ডার করা দিনের বাজার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনে আরো কর্মী বাড়ানো হবে বলে জানান ইক্যাব সাধারণ সম্পাদক। নজর দিচ্ছি দেশের বাইরে। 2022 সাল নাগাদ স্থানীয় হাইব্রিড রকেট উৎক্ষেপণ করবে অস্ট্রেলিয়া। মহাকাশ যাত্রায় নিজস্বতা প্রতিষ্ঠায় জোরালোভাবে কাজ করছে অস্ট্রেলিয়া। এরই ধারাবাহিকতায় 2022 সাল নাগাদ স্থানীয়ভাবে তৈরি হাইব্রিড রকেট উৎক্ষেপণ করবে দেশটি। ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এবং গিলমোর স্পেস যৌথভাবে পরবর্তী প্রজন্মের এই হাইব্রিড রকেট তৈরি করছে। 2020 সালে লো আর্থ অরবিট স্যাটেলাইট স্থাপনের জন্য উৎক্ষেপণ হবে। ইঞ্জিন থেকে শুরু করে রকেটটির কোনো যন্ত্রাংশের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে না। বিশ্ববিদ্যালয়টির দল ফুয়েল সিস্টেমে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এটি একটি রকেটের জন্য সব থেকে বেশি জটিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জিং হিসেবে জানিয়েছেন ডক্টর ইনগো জন। ভারতের পর ব্রাজিলে হোয়াটসঅ্যাপের ডিজিটাল পেমেন্ট সেবা। 2018 সালে পরীক্ষামূলকভাবে নিজেদের ডিজিটাল পেমেন্ট সেবা চালু করে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবার ব্রাজিলের সকল গ্রাহকের জন্য সেবাটি চালু করা হয়েছে। নতুন এই সেবা দিতে ফেসবুক পে ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে চ্যাটিং এর মধ্যেই অর্থ পাঠাতে পারবেন গ্রাহক। নতুনভাবে ফিচারটিতে বিভিন্ন ব্যবসায়ের জন্য সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হোয়াটসঅ্যাপের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাট আইডেমা বলেন, ব্রাজিলে গ্রাহক এবং ক্ষুদ্র ব্যবসা উভয়েরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অনেক। তাই গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ের ডিজিটাল পেমেন্ট সুবিধার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ও আর্থিক অন্তর্ভুক্তিতে সহায়তা করতে পারবে হোয়াটসঅ্যাপ। ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। 12 কোটির অধিক গ্রাহক নিয়ে দ্বিতীয় বড় বাজার হলো ব্রাজিল। দেশটির সাধারণ গ্রাহকরা বিনামূল্যে ফিচারটি ব্যবহার করতে পারবেন, তবে ব্যবসায়ের ক্ষেত্রে ফি থাকছে। নামগুলো নির্দিষ্ট না করে বললেও শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশে সেবাটি চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
ডিপফেক ভিডিও শনাক্তে 65% সক্ষম ফেসবুক। ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার, পর্নোগ্রাফি কিংবা আক্রমণাত্মক ভুয়া ভিডিও ডিপফেক ডিটেকশন চ্যালেঞ্জ আয়োজন করে আশানুরূপ ফলাফল পায়নি ফেসবুক কর্তৃপক্ষ। কারণ হাই পারফরমেন্স মডেলগুলো দিয়ে সর্বোচ্চ 65.18% নির্ভুলভাবে ডিপফেক ভিডিও শনাক্ত করতে পেরেছে। প্রতিযোগিতায় 2000 ব্যক্তি অংশগ্রহণ করে। এ সময় প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় 35,000 ভিন্ন মডেল তৈরি করে একটি নতুন ডেটা সেট তৈরি করে তারা। 3000 অভিনেতা অভিনেত্রীর 1 লাখ ভিডিও নিয়ে কাজ করে তারা। এদের মধ্যে সেলিম সেফার বেকভ গড়ে 65.18% ফেক ভিডিও শনাক্ত করে প্রথম, WM দ্বিতীয়, এনটেক ল্যাব তৃতীয়, 18 ইয়ার্স ওল্ড চতুর্থ এবং দি মেডিক্স পঞ্চম স্থান লাভ করেছে। এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ডিপফেক ভিডিও শনাক্তের একটি বেসলাইন তৈরি হয়েছে। বিপুল সংখ্যার ভিন্ন ডেটা সেট তৈরি এবং ডিপফেক শনাক্তকরণের মডেলগুলিকে বেঞ্চমার্ক করতে, নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে এবং একে অপরের কাছ থেকে শেখার জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হুয়াওয়ের নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র। হুয়াওয়ের সাথে ব্যবসায়িক নিষেধাজ্ঞা সংশোধন করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের 5G নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড সেটিংসে হুয়াওয়ের সাথে কাজ করতে পারবেন দেশটির ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট এবং অন্যান্য সংস্থাগুলো নীতিমালা পরিবর্তনে কাজ করছে। বর্তমানে এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে কমার্স ডিপার্টমেন্ট কিংবা হুয়াওয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞার প্রায় 1 বছর পর এই সংশোধনী আসতে যাচ্ছে। তবে আসলেই কি হুয়াওয়ের নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র? বাস্তবে তেমনটি নয়। মূলত স্ট্যান্ডার্ড সেটিংসে একাধিক কোম্পানির যন্ত্রাংশ যাতে একসাথে কাজ করে সেটির স্পেসিফিকেশন ডেভেলপে কাজ করা হয়। নিষেধাজ্ঞা সংশোধন হলে হুয়াওয়ের সাথে মিলে যুক্তরাষ্ট্রের কোম্পানি এই স্ট্যান্ডার্ড সেটিংসে অংশ নিতে পারবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।